আমরা কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনা অবশ্যই গত আলোচনায় আহ, দেখা যাচ্ছে আমরা আজকের আলোচনা যেখান থেকে শুরু করব সেটি হচ্ছে মূলত বিগত আলোচনাটা ঠিক যে জায়গাতে রেখেছিলাম। ওকে, আমাদের মুদ্রার ক্ষেত্রে আমি গত আলোচনাটা শুরু করেছিলাম যে একটি মুদ্রার দুটো পৃষ্ঠ থাকে, একটা হেড থাকে আর একটা টেল থাকে। এখন ধরেন একটা মুদ্রা যদি আমি ধরে নিচ্ছি এটি একটি মুদ্রা। ওকে, আমি একটু জায়গা সেভ করে এদিক থেকে লিখতেছি। আমি ধরে নিচ্ছি যে এটি একটি মুদ্রা, রাইট? না, এটা চুপ হয়ে যাচ্ছে। ওকে, এটি একটি মুদ্রা। এই মুদ্রাকে যদি একবার আমি নিক্ষেপ করি তাহলে এই মুদ্রাটা হয়তো আমার হেড উঠতে পারে, হয়তো আমার টেল উঠতে পারে। অর্থাৎ এই দুটি ঘটনার যে কোনো একটি ঘটনা আমার ঘটতে পারে। কখন? যদি এই মুদ্রাটাকে আমি একবার টস করি, হয়তো হেড উঠতে পারে, না হয়তো টেল উঠতে পারে। ওকে, এখন আমি যদি দ্বিতীয়বারের মতো আমি যদি দুইবার টস করি তাহলে একবার হেড অথবা টেল উঠতে পারে, অপরবারও আমার হেড অথবা টেল উঠতে পারে। আমি আবারও বলছি যে আমি মুদ্রাটিকে যদি দুবার নিক্ষেপ করি তাহলে কি একবার হেড অথবা টেল উঠতে পারে, আরেকবার হেড অথবা টেল উঠতে পারে। অর্থাৎ একবার হেড অথবা টেল উঠতে পারে। এটিকে আমাদের টি ডায়াগ্রাম বলা হয়। যদিও ঘটনাটা এর সাথে সম্পৃক্ত না, তারপরেও আমরা প্রতিবার যখন নিক্ষেপ করব তখন প্রতিবারের, যেমন আমি যখন দুবার নিক্ষেপ করতেছি একবার হেড অথবা একবার টেল উঠবে, অথবা দ্বিতীয়বারও আমার একবার হেড অথবা টেল উঠবে। কথাটা ক্লিয়ার? এটা দ্বিতীয়বারের নিক্ষেপের রেজাল্টটা এমন হতে পারে। তো এটা আমরা পাশাপাশি এভাবে এগোতে থাকবো। ধরুন আরও একবার যদি আমরা নিক্ষেপ করি অর্থাৎ তৃতীয়বার, তাহলে সেক্ষেত্রেও আমার কি হবে? একবার হেড উঠতে পারে আর একবার টেল উঠতে পারে। আমরা ওটাতে পড়ে যাচ্ছি। ওকে, তাহলে এটি হচ্ছে দুইবারের নিক্ষেপের রেজাল্ট। আমরা যদি এইভাবে উপস্থাপন করি তাহলে এটিকে আমরা বলি কি? ট্রি ডায়াগ্রাম। ট্রি ডায়াগ্রাম। এখন দেখেন আমাদের এই জায়গায় যদি আমরা একটু হিসাব করি যে একটা মুদ্রাকে দুবার নিক্ষেপের ফলে আমরা দেখতে পাচ্ছি দুবার এইচ উঠেছে। এই চিত্রটা আমার বইতে অনেক সুন্দর করে দেওয়া আছে। তো একবার এইচ আরেকবার কি টেল উঠতে পারে। আবার এটি কি হতে পারে যে দুইবার নিক্ষেপের ফলে দুইবারই আমার কি হেড উঠতে পারে, একবার হেড একবার টেল উঠতে পারে। অথবা আমার কি হতে পারে, একবার হেড, যেমন প্রথমবার হেড উঠলো তারপর টেল উঠতে পারে, অথবা প্রথমবার টেল উঠলে তারপর আমার কি উঠতে পারে, হেড উঠতে পারে, অথবা দুইবারই আমার কি উঠতে পারে, টেল উঠতে পারে। আপনারা এই ডায়াগ্রাম বুঝতে না পারলেও কনসেপ্টটা একটু খেয়াল করেন। আমি যখন দুবার নিক্ষেপ করব, প্রথমবার নিক্ষেপ করলাম তাহলে সেটি হেড হতে পারে, আমি দ্বিতীয়বার নিক্ষেপ করলাম সেটাও আবারও কি হেড উঠতে পারে। কিন্তু এমনও তো হতে পারে যে প্রথমবার হেড উঠলো কিন্তু দ্বিতীয়বার নিক্ষেপের সময় আমার টেল উঠলো। অথবা এমনও তো হতে পারে যে প্রথমবার হেড না উঠে প্রথমবার টেল উঠলো, তারপর দ্বিতীয়বারে গিয়ে আমার হেড উঠলো। এমন ঘটনাও ঘটতে পারে। অথবা এমন তো হতে পারে যে দুইবারই আমার টেল উঠলো। তার মানে কি এই কটি ঘটনা ঘটতে পারে। ক্লিয়ার? তাহলে এটাকে, এই যে আমরা মুদ্রার ক্ষেত্রে দুবার যখন নিক্ষেপ করলাম তাহলে এই দুবার নিক্ষেপ করা, এটা আমাদের যদি আমরা হিসাব করে দেখি তাহলে এখানে নমুনা বিন্দু অর্থাৎ মোট ঘটনা ঘটতে পারে একবার, দুইবার, তিনবার, চারটি। কয়টি? চারটি। এখন এর মাঝে কিছু তথ্য আমরা একটু মাথায় রাখবো। প্রথমত হচ্ছে এই তথ্যগুলোর অন্যতম একটি তথ্য হচ্ছে, খেয়াল করে দেখেন আমার এখানে এমন দুবার নিক্ষেপের, দেখুন যখন দুইবারই হেড উঠবে
তখন কোনো টেল উঠবে না। আবার একইভাবে এই কথাটা এখানে প্রযোজ্য, যে দুইবারই যদি টেল ওঠে তাহলে একবারও হেড উঠবে না। অর্থাৎ দুইবারই নিক্ষেপ করলাম, টেল উঠলো, তার মানে সেখানে হেড উঠবে না। এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আমি যখন দুবার নিক্ষেপ করি, 3বার 4বার 5বার, এই যেমন দুবারের ক্ষেত্রে আমার সর্বোচ্চ পরিমাণ টেল উঠতে পারে 2বার, এবং যখন সর্বোচ্চ পরিমাণ 2বার টেল উঠবে, অর্থাৎ সর্বোচ্চ পরিমাণ আমার যদি সর্বোচ্চ পরিমাণ কি ওঠে, টেল 2বার যেবার উঠবে ওইবার কিন্তু আমার হেড উঠবে না, অর্থাৎ হেড 0 থাকবে। তার মানে এটা সর্বোচ্চ, তখন তাহলে সর্বনিম্ন হবে কি আমার, তখন সর্বনিম্ন হবে হেড। তার মানে একইভাবে আমার সর্বোচ্চ যদি হয় হেড, তখন আমার সর্বনিম্ন হবে কি টেল। কেন? কারণ সর্বোচ্চ হেড 2বার উঠলে ওই সময়ে টেল কখনোই উঠবে না। এই কারণে আমাদের এই একাধিকবার নিক্ষেপের ফলে সবসময় মাথায় রাখবেন যে আমার সর্বোচ্চ পরিমাণ এই হেড টেলের যে কোনো একটা উঠতে পারে। তখন সর্বনিম্ন উঠবে কি, যদি সর্বোচ্চ হয় টেল তাহলে সর্বনিম্ন থাকবে হেড, আর সর্বোচ্চ যদি থাকে হেড তাহলে সর্বনিম্ন থাকবে কি টেল। অর্থাৎ যখন সবকটি হেড উঠবে তখন আমার কোনো টেল উঠবে না, এই কারণে টেল হচ্ছে 0। আর যখন সবকটি টেল উঠবে তখন আমার হেড উঠবে না, তখন এই কারণে টেল 2বার উঠলে আমার হেড হবে 0। ক্লিয়ার? এইটুকু আইডিয়া আপাতত বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। ঠিক আছে, এবার আমরা আরও কিছু কনসেপ্ট আলোচনা করব। প্রথমত যদি আমরা এই ডায়াগ্রামটা একটু আমরা হিসাব করি, ধরুন আমরা যদি প্রথমবার নিক্ষেপ করলাম হেড উঠতে পারে, দ্বিতীয়বার নিক্ষেপ করলাম আমাদের টেল উঠতে পারে, যদি 2বার নিক্ষেপ করি তাহলে একবার হেড আর একবার টেল উঠতে পারে, একবার হেড আবার কি উঠতে পারে, টেল উঠতে পারে। তৃতীয়বার যদি নিক্ষেপ করি তাহলে একবার হেড আর একবার কি টেল উঠতে পারে, একবার হেড আর একবার কি আমার টেল উঠতে পারে, একবার হেড আর একবার টেল, অথবা একবার হেড আর একবার টেল উঠতে পারে। তার মানে আমি যদি 3বার নিক্ষেপ করি, 3বার যদি আমি নিক্ষেপ করি, এটি হচ্ছে কয়বার, এটি হচ্ছে 2বার যদি নিক্ষেপ করি, এটি হচ্ছে 2বার যদি আমি নিক্ষেপ করি, আর এটি হচ্ছে 3বার যদি নিক্ষেপ করি, তাহলে 3বারই হেড ওঠার সম্ভাবনা আছে, যেখানে 3বারই হেড উঠবে। ঠিক আছে, আবার 1 2 2বার হেড উঠবে, একবার টেল উঠবে, এমন ঘটনা ঘটতে পারে। অথবা 2বার হেড উঠে একবার টেল উঠতে পারে, অথবা একবার হেড উঠে 2বারই টেল উঠতে পারে, একবার টেল উঠে 2বারই হেড উঠতে পারে, অথবা 1 2 3 3বারই, সরি, এখানে একবার 2বার টেল উঠে একবার হেড উঠতে পারে। ঠিক আছে, তাহলে 2বার টেল উঠে একবার হেড উঠতে পারে, 3বারই আবার টেল উঠতে পারে। তাহলে এখানে আমার নমুনা ক্ষেত্র হচ্ছে মোট ঘটনা 1 2 3 4 5 6 7 8টি, অর্থাৎ এখানে ঘটনা হচ্ছে আমাদের 8টি, এটিকে আমরা নমুনা ক্ষেত্র বলতে পারি। আর এখানে হচ্ছে আমার কয়টি, যেহেতু বাংলা ইংলিশ মিলে ঝামেলা হয়ে যাবে, ওকে আমি বাংলায় লিখেছি, তাই না, সমস্যা নেই, 8টি। আর এটি হবে আমার কয়টি, 4টি। এখন আপনি মুদ্রার ক্ষেত্রে এই মোট ঘটনা 4টি এভাবে বের না করে আপনি এই সূত্রটা, মোট সম্ভাব্য ঘটনা আপনি 2 টু দি পাওয়ার n দিয়ে বের করতে পারেন। যেমন এটা কয়বার নিক্ষেপ করলেন, 2বার নিক্ষেপ করলেন, তাহলে এখানে n এর মান হবে কত, 2।
তাহলে 2^2 তাহলে আমার কত হচ্ছে 4। আবার একইভাবে এখানে আপনি 2n যদি হিসাব করেন, এখানে n এর মান হচ্ছে কত 3, এখানে 3বার নিক্ষেপ করেছেন, তাহলে 2^3 তাহলে এখানে আমার কয়টি ঘটনা করতে পারে 8টি, আর এখানে ঘটনা করতে পারে কয়টি 4টি। এখন এর ভিতর আমাদের কিছু তথ্য একটু মিলিয়ে নিতে হবে এবং সেই তথ্যের আলোকে আমরা সমস্যার সমাধান করব। তার আগে আমাকে একটু বলুন যে আপনারা এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন কিনা। আপনাদের কমেন্ট লাগবে, হ্যাঁ, আপনারা সবাই কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, ওকে, তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে যাওয়ার পর আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য, কিছু অঙ্ক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন 19 নম্বর অঙ্কটা দেখুন, 19 নম্বর অঙ্কটা, তাহলে আমরা এইটুকু আপাতত মুছে ফেলি, ঠিক আছে, ওকে। এখানে 19 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, বলা হচ্ছে একটি নিক্ষিপ্ত মুদ্রার সম্ভাব্য ফলাফল কত। দেখেন মুদ্রার ক্ষেত্রে সম্ভাব্য ফলাফল মানে সম্ভাব্য ফলাফল সবসময় 2, যেহেতু আমার একটা হেড আছে আর একটা টেল আছে, এই কারণে সবসময় ফলাফল কত হবে 2 হবে, ওকে, এটি সমস্যা না। 20 নম্বরটা দেখুন, 20 নম্বরে কি, 20 নম্বর হচ্ছে 2 টাকার 4টি মুদ্রা, 2 টাকার 4টি মুদ্রা, অর্থাৎ 2 টাকার 4টি মুদ্রা আমার একসাথে নিক্ষেপ করা হলো, নমুনা বিন্দু কত হবে। এখন দেখেন এখানে বলা হচ্ছে মুদ্রা কয়টা। আমি একটা কথা বলি যে একটা মুদ্রাকে যদি আপনি 2বার নিক্ষেপ করেন, একবার নিক্ষেপ করলেন আবার নিক্ষেপ করলেন, তার মানে মূলত এখানে 2টো মুদ্রার হিসাব করতেছেন। তাহলে একটা মুদ্রা 2বার নিক্ষেপ করা যে কথা, 2বার নিক্ষেপ করা যে কথা, আর 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। কথা বুঝেননি? কারণ দেখেন 2টি মুদ্রা একসাথে একবার যদি নিক্ষেপ করেন তাহলে এটা হবে, আর একটি মুদ্রাকে যদি 2বার নিক্ষেপ করেন তাহলে একই রেজাল্ট আসবে। এই কারণে একটি মুদ্রা 2বার নিক্ষেপ করা যে কথা, 2টি মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। এটাকে আমরা বলতে পারি 3বার নিক্ষেপ করা যে কথা, 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা একই কথা। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কি বলছে, এখানে বলা হচ্ছে যে 2 টাকার 4টি মুদ্রা, কয়টা মুদ্রা 4টা মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে নমুনা বিন্দু কয়টি হবে। অর্থাৎ নমুনা বিন্দু বের করার আমাদের সূত্র হচ্ছে মুদ্রার ক্ষেত্রে 2n। তাহলে এখানে 4টা মুদ্রার কথা বলা হচ্ছে, কয়টা 4টা মুদ্রা, তাহলে n এর মান হচ্ছে 4, তাহলে 2^4, তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে কত 16। ক্লিয়ার? চলুন আমরা আরো কয়েকটা অঙ্ক দেখি। একুশ নম্বর অঙ্কটা দেখেন, 21 নম্বর অঙ্কে বলা হচ্ছে 2টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো, কয়টা 2টা মুদ্রা নিক্ষেপ করেছেন আপনি, ওকে। কোনো এইচ না পাওয়ার সম্ভাবনা কত। আপনি একটা মুদ্রা যখন 2বার নিক্ষেপ করবেন কোনো এইচ পাবেন না, এই সম্ভাবনাটা কত। দেখেন এই যে 1, কেন, কারণ যখন আপনি সবকটা টি তুলবেন তখন একটা এইচও আমার উঠবে না, রাইট। তার মানে কি এই 4টি ঘটনা থেকে যেহেতু 2বার নিক্ষেপের কথা বলা হচ্ছে, তাহলে আমার মোট ঘটনা কত 2n to 4, রাইট। তাহলে 4বারের একবার এই ঘটনাটা ঘটবে, মোট ঘটনা হচ্ছে 4টা, অর্থাৎ মোট ঘটনা কয়টা 2বার নিক্ষেপে কয়টা 4টা,
না, এটা আমার কাছে কনফিউজড মনে হয়। ঠিক আছে, ওকে। তাহলে মোট ঘটনা কয়টা? 4টা। আর একবারও এইস উঠবে না, সেটা কখন? যখন সব কটাতে টি উঠবে। তার মানে কি এরকম ঘটনা ঘটবে 1/4। বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, আমি বিষয়টা বলছি যে প্রশ্নে কি বলা হচ্ছে, প্রশ্নটা একবার পড়ুন। প্রশ্নে বলা হচ্ছে যে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলেন। কি একসাথে আপনি নিক্ষেপ করলেন, তাহলে কোনো এইচ না পাওয়ার সম্ভাবনা কত? মানে একবারও এইচ উঠবে না দুবার নিক্ষেপ করলে, মানে দুটো মুদ্রা আপনি নিক্ষেপ করলেন। আমি বলছি কি একটা মুদ্রাকে দুইবার নিক্ষেপ করা যে কথা, দুটো মুদ্রাকে একবার নিক্ষেপ করা একই কথা। তার মানে এখানে এন এর মান কত? 2। ওকে, এন এর মান কত? 2। কারণ আমরা 2n বসিয়ে বের করতে পারি মোট কতবার, মানে আমাদের কতগুলি কি হতে পারে, নমুনা বিন্দু হতে পারে। তাহলে 2 অর্থাৎ ঘটনা ঘটতে পারে 4টা, 1টা 2টা 3টা 4টা। এখন এই 4টি ঘটনার মাঝে বলছে যে মানে আমার হেড উঠবে না। কি বলছে? যে হেড না পাওয়ার সম্ভাবনা কত? তাহলে হেড না পাওয়ার সম্ভাবনা, এখানে হেড পাওয়া যাচ্ছে, হেড আছে, এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে হেড নেই। তার মানে কি এটা কয়টা ঘটনা? একটা। তাহলে হেড না পাওয়ার সম্ভাবনা, এইচ না পাওয়ার সম্ভাবনা, তাহলে 4/1। কত? 4/1। আর মোট ঘটনা আমার 4টা, সেখানে এইচ মানে না পাওয়ার সম্ভাবনার ঘটনা ঘটবে একটা। কারণ যখন সব কটা, ধরো প্রথমবার টস করলেন টি উঠলো, পরের বার টস করলেন টি উঠলো, তার মানে কি দুইবারই টি উঠলো, তার মানে এখানে আর হেড পড়ার সম্ভাবনা নেই। তার মানে এরকম ঘটনা একটা। যদি প্রশ্নটা বলতো টি না পাওয়ার সম্ভাবনা কত, তাহলে উত্তর এটাই হতো। কারণ আপনি এটা 3বার নিক্ষেপ করেন, 4বার, 5বার, 10বার, প্রতিবারই শুধু একবার এরকম ঘটবে যে সর্বোচ্চ পরিমাণ হেড বসলে তখন সর্বনিম্ন টেল হবে 0। সর্বোচ্চ টেল যাই হোক, সর্বোচ্চ যদি টেল হয় তাহলে সর্বনিম্ন হবে কি? এইচ। অর্থাৎ দুটোর ক্ষেত্রে মান 1। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। গুড। বাইশ নম্বর অঙ্কটা দেখুন। 22 নম্বর, দুটি নিরপেক্ষ মুদ্রায় একত্রে নিক্ষেপ করা হলো, উভয় মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনা কত? অর্থাৎ দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলাম, এখন উভয় মুদ্রায় হেড পাওয়ার সম্ভাবনাটা কত? এখন নিক্ষেপ করলেন দুইবার, তার মানে এখানে নমুনা বিন্দু 4টা, আর উভয় মুদ্রাতেই, অর্থাৎ প্রথমবারও হেড পাবেন, দ্বিতীয়বারও হেড পাবেন, এরকম ঘটনা কয়টা? দেখেন একটা। যে উভয় মুদ্রায় আপনি কি পাবেন? হেড পাবেন। তাহলে উত্তর কত হবে? 1/4। বলেন বুঝতে পেরেছেন কিনা? বলছে উভয় মুদ্রায়, অর্থাৎ প্রথম মুদ্রাতেও আমার কি হবে? হেড উঠবে, এবং দ্বিতীয় মুদ্রাটাতেও হেড উঠবে। তার মানে কি এরকম ঘটনা একটা ঘটতে পারে। তাহলে উভয় মুদ্রায় যদি টেল বলতো তাহলে উত্তর একই হতো, কারণ যতবারই নিক্ষেপ করেন এই ধরনের ঘটনা একটাই ঘটবে, এর বেশি ঘটার সুযোগ নেই। ক্লিয়ার? এবার
23 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, 23 নম্বর, আপনাদের কাজ হচ্ছে আমি যা পড়াবো এগুলি একটু ভালো করে আপনারা চর্চা করবেন। 23 নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, একসাথে একবার নিক্ষেপ করা হলো, কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? দেখেন ভাষাটা দেখেন, কম পক্ষে কি বলছে, কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? দেখেন এখানে এই কমপক্ষে মানে কি মিনিমাম, তাই না? মানে অ্যাট লিস্ট, যাই বলি না কেন, মানে আপনি মিনিমাম একটা, কিন্তু মিনিমাম মানে কি, এটা জাস্ট সর্বনিম্ন র্যাঙ্কটা বলা হচ্ছে, আপনি সর্বোচ্চটা বলা নেই, তার মানে কমপক্ষে বলা হচ্ছে কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা মানে কি, কমপক্ষে একটা এইচ কয়টাতে আছে দেখেন, কিন্তু সর্বোচ্চ যাই থাক, যেমন এখানে একটা এইচ তো আছে, সর্বোচ্চ আছে, কিন্তু মিনিমাম হলেই হবে এইচ টি টি এইচ, রাইট? তাহলে দেখেন এইগুলোতে সর্বনিম্ন কমপক্ষে একটা এইচ এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা কিন্তু সমস্যা না, কারণ এটা তো একে কমপক্ষে মানে কি মিনিমামটা আপনাকে ফিক্স করে দেওয়া হয়েছে, সর্বোচ্চটা ফিক্সড করে দেওয়া হয় না, তার মানে উত্তর এখানে কয়টাতে আছে, একটাতে, দুটাতে, তিনটাতে, অর্থাৎ তিনটাতে আছে, তাহলে মোট ঘটনা কত? 4, তাহলে 3/4। আশা করি বুঝতে পেরেছি, যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ঠিক আছে, এবার তাহলে 24 নম্বর অঙ্কটা দেখব। 24, দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, ওকে, দুটো মুদ্রা, কেবল একটি, কেবল দেখেন, কেবল ভাষাটা খেয়াল করেন, ওটা ছিল কমপক্ষে, এখানে বলা হচ্ছে কেবল, তার মানে এখানে আমি বলতে পারি অনলি, তাহলে কেবল একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? তাহলে এই অঙ্কটাকে আপনি কিভাবে দেখবেন, সেটা হচ্ছে দুটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলে কেবল একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত? এখন দুটি মুদ্রার ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে এটা, কেবলমাত্র একটি এইচ পাওয়ার, আমি যদি এদেরকে লিখি, কেবলমাত্র এখানে দুইটা, এটা হবে না, কারণ অনলি একটা বলছে, তার মানে এখানে একটা অনলি আছে, এখানে একটা আছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি দুইটা, আমরা কি দেখতে পাচ্ছি? দুইটা, আর মোট ঘটনা কয়টা? 4টা, এই কারণে উত্তর হবে কত? হাফ। আশা করি বুঝতে পেরেছেন। এবার 25 নম্বর অঙ্কটা দেখেন, 25 নম্বর অঙ্ক, তাহলে 25 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 25 নম্বর অঙ্কে বলা হচ্ছে
দুটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে, দেখেন এবার আবার কমপক্ষে বলছে, তার মানে উত্তর ওই যে আগে যেটা বের করেছিলাম এইচের সেটি হবে, কমপক্ষে একটি টেল হবে। তাহলে কমপক্ষে একটি টেল হবে, এই কথাটার আরেকটা আমি বলি, মিনিমাম, এটা আরেকটা কৌশল বলি, যে এখানে মোট যদি 4টা উপাদান হয়ে থাকে তাহলে এই 4টা থেকে কমপক্ষে যদি একটা বলে, আমি আবারও বলছি কমপক্ষে একটা, এটা টেল বলুক আর হেড বলুক, তাহলে উত্তর হবে 4 থেকে 1 বাদ দিলে, অর্থাৎ 3টা। কারণ কমপক্ষে একটা, যতক্ষণ পর্যন্ত সবকটাই আমার এইচ না উঠতেছে তখন এইগুলিতে কমপক্ষে একটা করে টি থাকবেই। ক্লিয়ার? তার মানে কমপক্ষে রেজাল্ট যদি এই ক্ষেত্রে বলতো যে 3টা মুদ্রা একসাথে নিক্ষেপ করার পর কমপক্ষে একটি টি মানে উঠবে, এরকম কয়টা হতো, তাহলে 8 থেকে আপনি -1 বাদ দিতেন, তাহলে কয়টা হতো, 7টা। কারণ কমপক্ষে একটা টি উঠবে শুধুমাত্র এটা ছাড়া, এখানেও একটা টি আছে, এখানেও আছে, এখানে দুটো আছে, মিনিমাম তো একটা আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও, শুধুমাত্র যখন সব কটা এইচ উঠতেছে তখন শুধু আমার থাকবে না। তার মানে এটা অলওয়েজ উত্তর কি যা আসবে সেখান থেকে 1 বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। তার মানে আগের অঙ্কটাও আমরা এভাবে, এর আগে এই নিয়মের অঙ্কটা যেটা সমাধান করেছিলাম সেখানেও এই চিন্তাটা অ্যাপ্লাই করবেন। তাহলে 26 নম্বর অঙ্কটা দেখেন। 26 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি মুদ্রাকে 3বার নিক্ষেপ করা হলে সর্বাধিকবার এইচ আসার সম্ভাবনা কত? দেখেন 3বার নিক্ষেপ করলে, তাই না, 3বার নিক্ষেপ করলে আমার নমুনা ক্ষেত্র হবে এগুলি। এখন এখানে আপনার বলা হচ্ছে যে সর্বাধিকবার এইচ আসার জন্য, মানে এখানে দেখা যাচ্ছে যে সর্বাধিক, ধরেন সর্বাধিক বার এইচ আসার সম্ভাবনা, তাহলে সর্বাধিকবার মানে কি, যখন এইচ 3বারই যখন এইচ উঠবে এটি সর্বাধিকবার, আর এটা প্রতিবার যতবারই নিক্ষেপ করেন আমার এটা সর্বোচ্চ একটা থাকবে। এইচ এর ক্ষেত্রেও যেমন আমার উত্তর হবে কত, 3, আর মোট নমুনা ক্ষেত্র 8, এটা যেমন এইচ এর ক্ষেত্রেও হবে, একই সাথে আমাদের টি এর ক্ষেত্রেও উত্তর একই হবে। যদি এরকম বলে সর্বাধিকবার এইচ আসার সম্ভাবনা ওইবারই ঘটবে যখন সব কটা এইচ বসলে এখানেই এইচটা সর্বাধিকবার আসবে, অথবা সব কটাতে টি থাকলে তখন এখানে সর্বাধিকবার টি আসবে। অর্থাৎ যদি আমার এখানে বলা হতো টি, তাহলে উত্তর এটা হতো, আর এটার ক্ষেত্রে উত্তর সেম। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন এস লিখে কমেন্ট করুন প্লিজ। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে এস লিখে কমেন্ট করুন। সরি, এখানে একটু খেয়াল করে দেখেন, আমি একটু লিখতে ভুল করেছি, মানে কনসেপ্টটা ঠিকই বলেছি যে সর্বাধিকবার আসবে কত। এখানে আমার প্রশ্ন বলছে কত নম্বর লিখেছিলাম, 26, যে সর্বাধিকবার আসবে একটা। খেয়াল করে এখানে কথা বলতে গিয়ে ভুল হয়ে গেছে, মানে সর্বাধিক এটা আসবে একবার, ওকে। তাহলে সর্বাধিকবার এইচ আসার সম্ভাবনা কত, 1/8, সর্বাধিকবার টি আসার সম্ভাবনাও 1/8। ক্লিয়ার? ওকে, তাহলে এই হচ্ছে মূলত কনসেপ্টটা। আমরা একটু সামনে এগোচ্ছি। একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলে, 27 নম্বর অঙ্কে দেখেন, একটি মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, সবচেয়ে কম সংখ্যক টি আসার সম্ভাবনা কত?
ওই যে একই কথা, সবচেয়ে কম সংখ্যক কি টি আসার সম্ভাবনা কোথায় হবে, তার মানে কি যখন এটা আসবে তখন সব টি উঠবে আমার কি 0, তার মানে কি সবচেয়ে কম হবে কত 1/8। ক্লিয়ার? অর্থাৎ যখন সব কটেই আমার কি উঠবে এইচ উঠবে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে কি 1/8। 28 নম্বর দেখুন। 28 নম্বর কি বলা হচ্ছে, একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো কমপক্ষে একটি হেড, কমপক্ষে দেখেন মিনিমাম মিনিমাম একটি হেড পাওয়ার সম্ভাবনা কত। আমি বলছি কি, এর আগেই বলেছি যে মিনিমাম কথা যদি থাকে তাহলে শুধু একবারই উঠবে না, সেই কারণে আমাদের উত্তর হবে কত 7। সরি, আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। আঠাশ নম্বরটা এটা পারবেন, তাহলে 29 নম্বর অঙ্কে 3টি নিখুঁত কয়েন নিক্ষেপ করা হলো কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত। কমপক্ষে 2টি হেড মানে এখানে আমাদের যারা রয়েছে যে যেমন এখানে হেড একটা, কিন্তু আমাদের রেঞ্জ বলছে মিনিমাম 2টা হবে, তাহলে মিনিমাম 2টা আছে এটাতে, মিনিমাম 2টো আছে এটাতে, তাই কিনা? তার মানে কি এটা বাদ, এটাতেও আছে, এটা বাদ, এটাও বাদ, আর এখানে তো আমার কি আছে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কমপক্ষে, সরি কত নম্বরটা 29 নম্বরটা, যে কমপক্ষে 2টি, দেখেন কমপক্ষে 2টি হেড পাওয়ার, কমপক্ষে 2টি হেড পাওয়ার সম্ভাবনা কত। তাহলে 2টি হেড আছে আমার কোথায় কোথায়, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, কয়টা 3টা, আর এখানে আছে, তাহলে টোটাল হবে কয়টা 4টা। আমি আবার একটু বিষয়টা বোঝাই, যে এটাতে আছে, তে আছে, খেয়াল করেন, অর্থাৎ কমপক্ষে আমার যখন বলছে 2টা, তার মানে এখানে কমপক্ষে 2টো আছে, এখানেও কমপক্ষে 2টো আছে, আর এখানে তো কমপক্ষে বলছে মানে কি সর্বোচ্চটার সমস্যা নেই। তাহলে আমার টোটাল সম্ভাব্য ঘটনার বিন্দু হচ্ছে 8, আর এটার মান হচ্ছে কত 4, তাহলে 1/, এটি হচ্ছে উত্তর। এবার 30 নম্বর অঙ্কটা দেখেন। 30 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, দাগটা পড়ে ফেলুন। 30 নম্বর অঙ্কটা দেখুন। 30 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 30 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো কেবল দেখেন, কেবল আমি বলেছিলাম কি অনলি, কেবল লক্ষ্য করে দেন একটি টেল পাওয়ার সম্ভাবনা কত, একটি টেল পাওয়ার সম্ভাবনা কত। ওকে, কেবল একটি টেল পাওয়ার সম্ভাবনা কত। তাহলে অনলি কেবল একটা টেল, একটা টেল আছে কোনটাতে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন। এখানে আমি আবারও বলছি যে কেবল একটা টেল পাওয়ার কি আছে সম্ভাবনা। তাহলে এটার জন্য আমি যদি রেড কালারটা নেই, এখানে একটা, 2টা, এখানে 2টা হবে না, 3টা, আমরা কয়টা পাচ্ছি 3টা পাচ্ছি।
অর্থাৎ শুধুমাত্র একটা টেল আছে, এরকম পাচ্ছি কয়টা? 3টা। ওকে, আর টোটাল হচ্ছে কয়টা? 8টা। এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, এবার আমরা 31 নম্বর অঙ্কে চলে যাব। দেখেন 31 নম্বর অঙ্কটা যান। 31 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 31 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করলেন, 2টি টেল পাওয়ার সম্ভাবনা কত? দেখেন 2টি টেল পাওয়ার সম্ভাবনা, কমপক্ষেও বলে নাই আবার টেলও বলে নাই, 2টি টেল পাওয়ার সম্ভাবনা। দেখছেন? তাহলে 2টি টেল পাওয়ার সম্ভাবনা, তার মানে 2টা টেল আছে এরকম হবে। যেহেতু এখানে কোনো শর্ত নেই, কেবলও নেই, আবার কমপক্ষে কথাটাও নেই, তার মানে আপনার এখানে যে কাজটা করতে হবে, 2টি টি পাওয়ার সম্ভাবনা মানে সরাসরি কোনো ঝামেলা ছাড়া 2টাতে কোনটা কোনটা আছে। তার মানে 2টা টি, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, তার মানে টোটাল আছে আমার কয়টা? 3টা। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হবে কত? 8-এর 3। ক্লিয়ার? ঠিক আছে, এবার তাহলে পরের প্রশ্নে যাচ্ছি। বত্রিশ নম্বর অঙ্কে দেখেন বলা হচ্ছে একটি নিরপেক্ষ মুদ্রা 3বার নিক্ষেপ করা হলো, 2টি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা কত? দেখেন 2টি হেড ও একটি টেল পাওয়ার সম্ভাবনা, 2টি হেড আর একটি টেল পাওয়ার সম্ভাবনা। ঘটনাগুলি যদি আমরা একটু দেখি, 2টো হেড আর একটা টেল, এই একটা ঘটনা। 2টি হেড একটি টেল, এখানে একটা ঘটনা। 2টি হেড একটি টেল। ক্লিয়ার? আমার মনে হয় আর নেই। ক্লিয়ার? তাহলে 2টি হেড এবং একটি টেল পাওয়ার ঘটনা এখানেই ঘটবে। এখন দেখেন, আপনি এই জায়গাটা যেভাবেই সমাধান করেন না কেন, আপনি যদি বলেন এখানে ও আছে, দুটো আলাদাভাবে করলাম, ওই উত্তর সেমই আসবে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন, তাহলে 2টি হেড এবং একটা টেল, 2টো হেড একটা টেল, একটা টেল 2টো হেড, ওই সেম। তাহলে টোটাল ঘটনা হচ্ছে 8টা, এর ভিতর হচ্ছে আমার কয়টা? 3টা এরকম ঘটনা রয়েছে। তাহলে উত্তর হবে, ও এখানে আমার কয়টা মুদ্রা বলছে? 3টা মুদ্রা, তাই না? ওকে, বলেন এতটুকু বুঝতে কারোর সমস্যা আছে কিনা? একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে এতটুকু বুঝতে পেরেছেন কিনা। ওকে, ঠিক আছে। এবার তাহলে আমরা ছক্কা নিয়ে একটু কথা বলবো, এটি পুরোটা একটু মুছে ফেলতেছি আমি। ছক্কার ক্ষেত্রে একটা মৌলিক ঘটনা হচ্ছে যে একটা ছক্কার, যদি আপনি খেয়াল করে দেখেন, ধরেন একটা কানা আছে,
2 আছে, একটা পৃষ্ঠে কত আছে, 3 আছে, তাই না? মানে এগুলি যদি পৃষ্ঠ চিন্তা করেন, ওকে, এইভাবে। তারপর আরেকটা কি আছে, ছক্কা। ওকে, অর্থাৎ এই যে আপনি যদি একটা ছক্কাকে চিন্তা করেন, এই ছক্কার দেখা যাচ্ছে যে এরকম এরকম 6টা পৃষ্ঠ আছে। আমি যদি এটা সংখ্যা দ্বারা বলি তাহলে একটা আছে, এখানে 2টা আছে, 3টা, 4টা, 5টা, 6টা। অর্থাৎ একটা পৃষ্ঠে একটা বিন্দু আছে, আরেকটাতে 2টা বিন্দু আছে, আরেকটা 3টা, আরেকটা 4টা, আরেকটা 5টা, আরেকটা 6টা। ক্লিয়ার? এখানে অবশ্যই কিছু তথ্য আছে। তথ্যটা হচ্ছে একবার নিক্ষেপ করলে এখানে যেহেতু পৃষ্ঠটা 4টা, তার মানে সম্ভাব্য ফলাফল হবে কত? সম্ভাব্য মোট ফলাফল হবে 6। তবে একে যদি ধরেন 2বার নিক্ষেপ করেন, যদি 2বার নিক্ষেপ করেন, 2বারের ক্ষেত্রে সম্ভাব্য মোট ফলাফল হবে আমার কত? এখানে আরেকটা বিষয় বলি যে 6 পাওয়ার n হবে, তাই না? তাহলে 2বার নিক্ষেপ করা মানে এখানে 6 তার মানে হচ্ছে আমার 36। অর্থাৎ এখানে 2বার নিক্ষেপ করলে হবে 36। 3বার যদি নিক্ষেপ করি তাহলে ফলাফলটা দাঁড়াবে 216। অর্থাৎ আমাদের এটা নির্ণয়ের সূত্র হচ্ছে, আগেরটা মানে মুদ্রার ক্ষেত্রে 2n ছিল, এটা হচ্ছে 6n। একটা বিষয়, আরো কিছু তথ্য আপনারা একটু মাথায় রাখবেন। দেখেন তথ্যগুলো কি, এখানে মৌলিক সংখ্যা কয়টা? 1টা, 2টা, 3টা। ছক্কাতে মৌলিক সংখ্যা হচ্ছে 3টা। দেখেন, তারপর আমরা যদি জোড় বিজোড় হিসাব করি, এটা হচ্ছে বিজোড়, এটা বিজোড়, এটা বিজোড়, বিজোড় সংখ্যা 3টা। আমরা যদি জোড় সংখ্যা হিসাব করি তাহলে একইভাবে হবে কয়টা? 3টা। এবার যদি বিভাজ্যতার দৃষ্টিতে দেখি, তাহলে বিভাজ্যতার দৃষ্টিকোণ থেকে আমাদের এই 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে কয়টা? ভালো করে খেয়াল করেন, এখানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা এখানে 4 এবং 6। কত? 4 এবং 6। ক্লিয়ার? যদিও আপনাদের এখানে খুব সুন্দর করে ছকটা দিয়ে দেওয়া আছে, তাই কিনা? এটা আপনি চাইলে দেখে নিতে পারেন। দেখেন এখানে যে কথাটা আমাদের, তাহলে এই তথ্যটাও একটু লিখে ফেলি যে বিজোড় সংখ্যা 3টা, জোড় সংখ্যা 3টা। আবার যদি 3 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা হচ্ছে কয়টা? 3 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে কয়টা? 1টা, 2টা। ওকে, তারপর আমরা বলছিলাম কত? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাহলে 1টা, 2টা, 3টা, 3টা। আরেকটা জিনিস হতে পারে, সেটি হচ্ছে আমাদের 2 এর গুণিতক কয়টা? 2 এর গুণিতক আমরা দেখতে পাচ্ছি 1টা, 2টা।
ওকে, তাহলে 3-এর গুণিতক কয়টা? একটা। 3-এর গুণিতক কয়টা? একটা। এই একটা তথ্য, আরো কিছু তথ্য আমাদের দরকার হয়। যেমন আপনাকে যদি বলা হয়, আমরা মনে হয় অঙ্ক করতে করতে সেগুলি হলে মানে ভালো হয়। তারপর আমি একটু বলি যে এখানে ধরেন দুটো লুডো, মানে দুটো ছক্কা আমরা নিক্ষেপ করলাম। তাহলে ধরেন এটা দুটো নিক্ষেপ করার পর একটাতে উঠলো কানা, তাই না, আরেকটাতে উঠলো ছক্কা, আরেকটাতে উঠলো ছক্কা। এখন আমি যদি আপনাকে বলি তাহলে এটা একটা বিন্দু, এখানে 7, তাই কিনা? তাহলে আমার এখানে কত হচ্ছে? 8। যদি আমি বলি যে এরকম 8 পাওয়ার সম্ভাবনা কতটুকু, অথবা আমি ধরলাম এটা 5 উঠলো, তাহলে এটা যোগফল আমার কত হচ্ছে? সরি, আমি একটু ভুল করে ফেলছি। এটা 6 হলে 8 হবে না, এটা 6 হলে কত হবে? 7 হবে। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে দুটো দুটো ছক্কা আপনি নিক্ষেপ করলেন, কয়টা ছক্কা? দুটো ছক্কা আপনি নিক্ষেপ করলেন আলাদা আলাদাভাবে, তাহলে দুটো ছক্কা থেকে যে মানটা আসবে সেটার যোগফল 7 হওয়ার সম্ভাবনা কত? তাহলে এটা আমরা যদি গাণিতিকভাবে দেখি, ধরেন যদি একটাতে 1 ওঠে, তাহলে আরেকটাতে 6 উঠতে হবে। তার মানে আমি কমা দিয়ে যাচ্ছি, তাহলে 7 হবে। তাহলে একটাতে যদি 2 উঠে, আর মানে প্রথমবার যদি 2 উঠে, তারপর আরেকবার কত উঠতে হবে? 5 উঠতে হবে। অথবা প্রথমবার যদি আমার 3 উঠে, তাহলে আরেকবার 4 উঠতে হবে। অথবা প্রথমবার যদি 4 উঠে, তাহলে পরের বার 3 উঠতে পারে। দেখেন এগুলির যোগফল সব 7। অথবা প্রথমবার 5 উঠলো, তারপরে আমার 2 উঠতে পারে। অথবা প্রথমবার 6 উঠলো, তারপর আমার 1 উঠতে পারে। তার মানে আমরা যদি হিসাব করে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ এই যে 7-এর সমষ্টি হতে পারে কয়টা? 6টা। সেক্ষেত্রে সম্ভাব্যতা আমার কি হবে? প্রথমত হচ্ছে এটা কয়বার নিক্ষেপ করতেছেন? 2বার। তাহলে 2বার হলে আমাদের নিচে কত হবে? 36। উপরে হবে কত? 6। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 1/6। এরকম একটা জটিলতা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আবার যদি বলা হয় যে মোট 9 পাওয়ার সম্ভাবনা কত, মানে আপনার তো এটাও প্রশ্ন হতে পারে, মোট 9 পাওয়ার সম্ভাবনা কত? মোট 9 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে চলুন একটা ছক এঁকে দেখি, মোট 9 পাওয়ার সম্ভাবনা কত। ধরেন 1 যদি নেই, একটা যদি 1 উঠে আরেকবার 6 উঠলেও হবে না, তার মানে এটা বাদ। একবার যদি 2 উঠে আরেকবার 6 উঠলেও টোটাল 9 হবে না, তাই কিনা? তবে একবার 3 উঠলে আরেকবার 6 উঠলে 9 হবে। আবার একবার 4 উঠলে আরেকবার 5 উঠলে কি হবে? 9 হবে। আবার একবার 5, প্রথমবার 5 উঠে পরের বার 4 উঠলেও 9 হবে। এই জাস্ট উল্টে যাচ্ছে। অথবা আমার প্রথমবার 6 উঠলো, পরের বার 3 উঠলে হবে। তার মানে এরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি কয়টা? 4টা। এরকম ঘটনা হচ্ছে 4টা। তাহলে মোট 2বার নিক্ষেপের কারণে মোট ঘটনা হচ্ছে 36। আর এদের যা উঠবে এদের মোট সমষ্টি হবে 9। এরকম ঘটনা হচ্ছে কয়টা? 4টা। তাহলে 4 নং 36। তাহলে রেজাল্ট হচ্ছে 1/9। ক্লিয়ার? এখন আসুন আমরা একটু বইতে চলে যাই, দেখি আমাদের আর কি কি অঙ্ক আছে এই টাইপের, আমরা একটু সমাধান করে ফেলবো।
33 নম্বর অঙ্কটা দেখেন, 33 নম্বর অঙ্ক। 33 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, একটি লুডুর ছক্কা নিক্ষেপ করলে 4 এর বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 4 এর বড় মানে 4 না, তাহলে 1 2, তার মানে এরকম সম্ভাবনা আছে 2টা, রাইট? কয়টা? এরকম সম্ভাবনা হচ্ছে আমার 2টা। কিন্তু দেখতে হবে যে সরি, এখানে এরকম সম্ভাবনা হচ্ছে 2টা, আর এখানে আমাদের যেহেতু একবার নিক্ষেপ করার কথা বলছে, তাহলে নিচে হবে কত? 6। তাহলে 6 যদি হয় কাটলে 1/3, এটি হবে আমাদের উত্তর। তাহলে উত্তর হবে খ নাম্বারটা। উত্তর হবে কি আমাদের খ নাম্বারটা। ক্লিয়ার? এবার তাহলে আপনারা পরের অঙ্কটা দেখেন, অর্থাৎ চৌত্রিশ নম্বর অঙ্কটা দেখেন। 34 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, দুটি লুডুর ছক্কা নিক্ষেপ করলে মোট 7 পাওয়ার সম্ভাবনা কত? এটা একটু আগে করেছে, এটা পাবেন। 35 নম্বর, একটি লুডুর ছক দুবার নিক্ষেপ করলে মোট 9 পাওয়ার সম্ভাবনা কত? এটা একটু আগে কথা বলেছি, এটা পাবেন। দুটি লুডুর ছক নিক্ষেপ করলে একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত? একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত? এর জন্য আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এরকম, দেখেন, আমাদের দুটো সংখ্যা যদি আমরা দুটো লুডো যদি একসাথে নিক্ষেপ করি, তাহলে একসাথে নিক্ষেপ করলে দেখেন কি ঘটে। আমার 1 2 3 4 5 6, ঠিক আছে? 1 2 3 4 5 6। দেখেন, ধরেন আমি দুটো ছক্কা নিক্ষেপ করলাম, ধরলাম এই ছক্কা থেকে 1 পেলাম। আমি একটু রেড কালার লিখতেছি, আমাকে একটু কমেন্টে জানান যে এখানে রেড কালার বুঝতে সমস্যা হবে কিনা। দেখেন, একটু কমেন্টে জানান যে রেড কালারটা বুঝতে সমস্যা হবে কিনা। এখানে যদি 1 হয়, ধরলাম দুটো ছক্কা নিক্ষেপ করলাম, এটা একটা এই সিরিয়ালে যেটা আছে এটা একটা ছক্কা, এই সিরিয়ালে একটা ছক্কা, ধরেন প্রথমবার নিক্ষেপ করলাম, তাহলে ধরেন এটা থেকে এই পাশে যে ছক্কাটা আমি চিন্তা করতেছি, এটা থেকে 1 উঠলো, এটা থেকেও কি উঠলো? 1 উঠলো। এই একটা ঘটনা। ধরেন এইটা থেকে 1 উঠতেছে, এটা থেকে 2, এটা থেকে 1, এটা এই পাশেটা থেকে কত? 3, 1 4 5 1 6। তারপরে আমি বলতে চাচ্ছি যে দুটো ছক্কা নিক্ষেপের ফলে এটা থেকে প্রতিবারই 1 উঠলো, আর এটা থেকে একবার 1, একবার 2, একবার 3, একবার 4, একবার 5। এবার ধরেন এটা থেকে 2 উঠলো, এটা থেকে 1 2 2 2 3 2 4 2 5 2 6। একইভাবে দেখেন 3 1 3 2 3 সরি 4 2 4 3 4, কি হচ্ছে এটা? 4 1 4 2 4 3 4 4 5 4 6।
5 1 5 2 5 3 5 4 5 5 5 6 6 1 6 2 দেখেন, আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার এই জায়গাটায় যদি একটা মানে ছক্কা যদি দুবার নিক্ষেপ করেন অথবা দুটো ছক্কা যদি একবার নিক্ষেপ করেন, একই টাইপ উঠতে পারে, দুটোই 1 উঠতে পারে, দুটো 2 উঠতে পারে, দুটোই 3 উঠতে পারে, দুটোই 4 উঠতে পারে, দুটোই 5 উঠতে পারে, দুটোই 6 উঠতে পারে। ক্লিয়ার? অর্থাৎ একই জাতীয় যদি আপনি নিক্ষেপ মানে দুটো ছক্কা নিক্ষেপ করেন, তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে এখানে আমার একই জাতীয়র ভিতর হতে পারে দুটোই 1 উঠতে পারে, দুটোই 2, দুটোই 3, দুটোই 4, দুটোই 5, দুটোই 6 উঠতে পারে। ক্লিয়ার? আমরা কত নম্বর প্রশ্ন নিয়ে কথা বলছিলাম? সরি, এখানে যেটা বলা হচ্ছে 9 পাওয়ার সম্ভাবনা, এটা ওকে। একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত? একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা কত? ওকে, আমরা পেয়েছি, এটা হচ্ছে আমাদের 36 নাম্বারটা। তাহলে একই সংখ্যার জোড়া পাওয়ার সম্ভাবনা আমি যদি 36 নাম্বারের সমাধান করি তাহলে কি হবে? এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা সম্ভাবনা আছে। যেহেতু দুটো নিক্ষেপ তার মানে কত? 36। তাহলে 1/6 আমাদের এটি উত্তর হবে। কি হবে? এটি আমাদের উত্তর হবে। এর পরের প্রশ্নে কি বলা হচ্ছে যে দুটি লুডুর ছক নিক্ষেপ করলে মোট 10 অথবা 11 পাওয়ার সম্ভাবনা কত? দেখেন, মোট 10 এবং অথবা 10 অথবা 11 পাওয়ার সম্ভাবনা কত? এখন এটার জন্য আপনাকে আগে হিসাব করতে হবে যে কোনটাতে আমার 11 আসতে পারে। আপনি চাইলে প্রথমত আগে 10এরটা হিসাব করে নেন, কারণ বলছে 10 অথবা 11। তাহলে 10-এর ক্ষেত্রে যা ঘটবে, ওকে, যেমন আমার যদি 1 হয়, এটা সর্বোচ্চ হচ্ছে 6, তার মানে 10 হবে না। আমার যদি 2 হয়, সর্বোচ্চ 6, 8, তাও হচ্ছে না। 3 দিয়েও হচ্ছে না। তার মানে আমার যদি একটা 4 হয় আর একটা 6 হলে 10 হবে। একটা 5 হলে অপরটাও যদি 5 হয় তাহলেও আমার 10 হবে। একটা যদি 6 হয়, অপরটা 4 হলে আমার 10 হবে। কিন্তু একটা যদি 5 হয়, এটা যেহেতু সেম, তার মানে আমরা এটা ডাবল লিখব না। খেয়াল করে দেখেন, এটা কি করব না, আমরা ডাবল লিখব না। বিষয়টা খেয়াল করেন, যেহেতু অলরেডি এটা চলে আসছে, এটা আসলো 10-এর। এবার যদি 11টা দেখি, 11-র মিনিমাম ভালো করে যদি লক্ষ্য করে দেখেন যে 11 আসতে গেলে 4 6 দিয়ে আসবে না, 5 6 দিয়ে আসবে। কত দিয়ে? 5 6। আবার 6 5 দিয়ে আসতে পারে, 5 6 অথবা 6 5 দিয়েও আমার কি হতে পারে? আসতে পারে। তার মানে দেখা গেল যে এখানে ঘটনা হচ্ছে আমার 3টা, ঠিক আছে, এখানে ঘটনা হচ্ছে আমার 2টা। আর যেহেতু সমস্যায় অথবা বলেছে, তার মানে আমার এইটুকু আগে হিসাব করব। তাহলে টোটাল 36টা থেকে 10টার ক্ষেত্রে হচ্ছে আমার 3টা, অথবার কারণে আমরা যোগ দিব। আবার 36টা থেকে এখানে 11টার ক্ষেত্রে হচ্ছে 2টা। তাহলে আমাদের কত হবে? লসাগু করলে 36 3 যোগ 2, তাহলে আমার কত হচ্ছে? 5, এদিকে কত? 36। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। এবার এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা একটু রিকোয়েস্ট করব, সবাই একটু কমেন্ট করুন এই অঙ্কটা বুঝতে পেরেছেন কিনা।
ঠিক আছে, তাহলে আপনারা 38 নম্বর অঙ্কটা যদি দেখেন, এটা আপনারা পারবেন। একটি ছক্কা নিক্ষেপ করলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 3টা, 2 নিজে একটা, 4 এবং 6। তার মানে কি, একবার নিক্ষেপ করলে তাহলে উপরে 3 নিচে 6, তার মানে অর্ধেক। ওকে, এবার 40 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন। এটা একটা প্রিভিয়াস কোশ্চেন। 39 নম্বরটাও পাবেন। 40 41 দুটোই প্রিভিয়াস কোশ্চেন। একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? কিন্তু অপশনটা দিয়েছে শতকরার ভাষায়, এটা একটু আপনাকে বুঝতে হবে। প্রথমত হচ্ছে, আমি যদি অঙ্কটা দেখি, সেটি হচ্ছে, লক্ষ্য করেন, চল্লিশ নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে, একটি ছক্কা নিক্ষেপ করলে ছক্কায় জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? আমাদের জোড় সংখ্যা কি কি? 2, 4 এবং 6, তার মানে সমান সমান 3টা, এটি জোড় সংখ্যা। তাহলে কয়বার নিক্ষেপ করলে? একটি ছক্কা একবার, তার মানে 6 থেকে 3, তাহলে হচ্ছে কত? হাফ। কিন্তু আমাদের অপশনে আমাদের হাফ উত্তর দেওয়া নেই, সেখানে শতকরা ভাষায় দেওয়া আছে। আপনারা জানেন যে, এটা মনে রাখুন, ভগ্নাংশকে আপনি যদি 100 দ্বারা গুণ করেন তাহলে সমান সমান শতকরায় রূপান্তর হয়। অর্থাৎ ভগ্নাংশকে শতকরায় রূপান্তরের নিয়ম হচ্ছে ওই ভগ্নাংশের সাথে 100 গুণ করা। এটা দশমিক ভগ্নাংশ হোক অথবা সাধারণ ভগ্নাংশ হোক। তাহলে উত্তর হচ্ছে কত? 50%। খুব সহজ অঙ্ক, আশা করি পারবেন ইনশাআল্লাহ। এবার পরের যে অঙ্কটাতে বলা হচ্ছে, সেটি হচ্ছে, একটি ছক্কাকে একবার নিক্ষেপ করা হলে 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? 2 থেকে বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা 3, 4, 5, 6, 4টা, তার মানে কি 4/6, কাটাকাটি করলে 2/3। এখন আমি আপনাদের আজকে বিন্যাস সমাবেশ শেষ করব, তবে এই জন্য যেহেতু এখানে কালেরও একটু সমস্যা হচ্ছে, আমি আজকে স্ক্রিনে চলে যাব। আমি জাস্ট 1-1.5 মিনিট সময় নেব, তারপরে স্ক্রিনে চলে গিয়ে তারপরে ইনশাল্লাহ বাকি অঙ্কগুলো আমি একটু বোঝাবো। ওকে, তাহলে আপনারা একটু ধৈর্য ধরুন। আশা করি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ওকে, একটু কমেন্টে জানান যে স্ক্রিনটি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, লেখা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা? ঠিক আছে, এবার আপনারা দেখেন, শুরুতেই আমরা একটা বিষয় দেখব। এখানে টাচ যে কার্ডগুলো যদি আপনি একটু লক্ষ্য করেন, এখানকার যে কার্ডগুলো, ঠিক আছে, এই কার্ডগুলো যদি একটু লক্ষ্য করেন, এই কার্ডগুলোর ক্ষেত্রে আমাদের এখানে কার্ডগুলো একটু জানতে হবে, কারণ এই জায়গায় আমাদের দেখেন যে একটা তাসের প্যাকেটে 4টি স্যুট থাকে, বলতে এরকম, আপনি যদি খেয়াল করেন, এই একটা স্যুট, ওকে,
বুঝতে পেরেছি, একটু জাস্ট মিনিট। ও, বুঝতে পেরেছি, সরি। মানে আসলে এটা যে ছবির বাহিরে আসলে কমানটা নিচ্ছে না, এটা আমি লক্ষ্য করিনি। ওকে, আমি পুরো বিষয়টাকে আমি আবার একটু দেখাচ্ছি, একটু জাস্ট মিনিট। আমি, ঠিক আছে, ওকে। এবার লক্ষ্য করেন যে এই যে তাসটা দেখতে পাচ্ছেন, এটা, এই তাসের ক্ষেত্রে তাহলে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। তাহলে আমরা এখানে পেলাম যে এই চারটা শুটের ক্ষেত্রে, হুম, যার প্রতিটা শুটে 13টা করে তাস থাকে। এটা আপনারা যারা তাস খেলেন তারা জানেন। এবং দেখেন এখানে আমি খুব সুন্দর করে এই বিস্তারিত তথ্যটা দিয়ে দিয়েছি। ওকে, এখন লক্ষ্য করে দেখেন যে এই যে চারটা শুট আছে এবং প্রতিটাতে 13টা করে তাস আছে, এটা আগে একটু বুঝে নেন। এই যে দেখেন, আপনি যদি হিসাব করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, অর্থাৎ এখানে কয়টা, টোটাল 13টা। ওকে, তাহলে এইভাবে টোটাল 13টা টাস এখানে পাবেন, কার্ড পাবেন। এখানেও আপনি 13টা পাবেন, এখানেও কি পাবেন, 13টা পাবেন, এখানেও 13টা পাবেন। কিন্তু ফ্যাক্টর হচ্ছে যেটা, দেখেন এদের ভিতর এই কার্ডগুলো হচ্ছে রেড কালার, আর এটা হচ্ছে ব্ল্যাক, এটি রেড কালার, এটি হচ্ছে আমার ব্ল্যাক। ক্লিয়ার? এখন আমাদের যে তথ্যটা আসলে শর্টকাটে আমরা জানবো, সেটা হচ্ছে এই যে হার্ড, যেটা হার্ড সাইন, এটা হচ্ছে হরতন। হরতন কয়টা, 13টা। ডায়মন্ড, আপনারা দেখেন এই যে হার্ড সাইন যেটা, হুম, এটা হরতন। আর এই যে দেখেন চেহারাটা, এটা হচ্ছে ডায়মন্ড। মানে আমার কথা হচ্ছে এই প্রত্যেকটাই এক একটা হচ্ছে কি আমার 13টা করে কার্ড। তাহলে টোটাল 13টা করে যদি কার্ড হয়, তাহলে টোটাল কার্ড হচ্ছে আমার 52টা। কয়টা? টোটাল কার্ড হচ্ছে আমার 52টা। ক্লিয়ার? এখন এইখানে আরেকটা জিনিস একটু দেখেন যে এখানে যে আমাদের যে এই তিনটা কার্ড একটু ভালো করে খেয়াল করেন যে কিং, রাজা, এখানেও কিং আছে, এখানেও কিং আছে, এখানেও কিং আছে। তার মানে কি প্রত্যেকটাতে একটা করে কিং আছে, আবার একটা করে কি আছে, কুইন আছে, রানী। ক্লিয়ার? আবার কি আছে, উজির আছে, জ্যাক। অর্থাৎ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা তাসের যে 13টার বান্ডিল আছে, কথা বুঝতে পারছেন, এই 13টা বান্ডিলে আমার একটা করে রাজা আছে, একটা করে কুইন আছে, একটা করে জ্যাক আছে। ক্লিয়ার? এই তথ্যটা আপনার লাগবে। আর একইভাবে খেয়াল করে দেখেন, এখানে এই তথ্যগুলি দেওয়া আছে যে রাজা আছে কয়টা, 4টা, রানী আছে কয়টা, 4টা, উজির আছে কয়টা, 4টা। ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে টেক্কা, যে আমাদের প্রত্যেকটাতে একটা করে টেক্কা আছে। দেখেন এই একটা টেক্কা আছে, এখানে এটা একটা টেক্কা। ওকে, তাহলে আমরা টেক্কা পাচ্ছি 4টা করে। এভাবে আমি যদি দুইয়ের কথা বলি, এগুলি হচ্ছে 4টা। তার মানে প্রতিটা তাসে আমরা পাচ্ছি 4টা করে। কিন্তু ফ্যাক্ট যেটা, ফ্যাক্ট হচ্ছে যে এগুলি প্রতি ক্যাটাগরিতে হচ্ছে আমার 13টা করে। ক্লিয়ার? প্রতি ক্যাটাগরিতে 13টা। কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে টেক্কা কয়টা, 4টা। এর ভিতর লাল 2টা, কালো 2টা। আর অঙ্ক করার জন্য আপনার মনে রাখতে হবে তাহলে রাজা কয়জন, 4 জন। ক্লিয়ার? তাহলে রানী কয়জন, 4 জন। তাহলে জ্যাক কয়জন, 4 জন। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে। ক্লিয়ার? এখন আপনারা এই টোটাল জিনিসটা যদি ভালো করে মুখস্থ রাখতে পারেন, তাহলে ইনশাল্লাহ সম্ভাব্যতার অঙ্কগুলো আপনার সমস্যা হবে না। দেখেন আমরা যদি ক্যারেক্টারগুলি দেখি, রানী, রাজা 4 জন, রানী 4 জন, রুজির 4 জন, 10 আছে 4টা। এইভাবে প্রত্যেকটাই কত করে, আমাদের 4টা করে। বাহ,
তাহলে টোটাল আমার এখানে যে তাসের হিসাবটা, যে এখানে টোটাল কয়টা, 10টা 11টা 12টা 13টা, রাইট? তাহলে 13 4-এ আমার কত হচ্ছে, 52। আর তাহলে প্রতিটাতে আমার আছে 13টা করে, প্রতিটাতে আছে কয়টা করে, 13টা। তাহলে প্রতিটাতে 13টা। ক্লিয়ার? এইটুকু যদি বুঝতে পারেন একটু ইয়েস লিখে কমেন্ট করুন। আর আপনারা যেহেতু এটা অফলাইন ক্লাস হলে তো সরাসরি তার আপনাদেরকে দেখাতাম, এখন তার ওই সুযোগ নেই। এই কারণে আমি যতটা সম্ভব আপনাদের বোঝার উপযোগী করে আমি দেখানোর চেষ্টা করতেছি। প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিন যে আপাতত এইটুকু বুঝতে পেরেছেন কিনা। গুড। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা তাহলে অঙ্কে চলে যাই। অঙ্কে আমাদের বিষয়টা হচ্ছে, খেয়াল করেন 42 নম্বর অঙ্কে যদি আমরা যাই, 42 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 42 নম্বর অঙ্কে বলা হচ্ছে এক প্যাকেট তাস থেকে দৈবভাবে একটি তাস টেনে নেওয়া হলো। এক প্যাকেট তাস মানে কি, এখানে 52টা তাস, অর্থাৎ টোটাল এখানে আমার আছে কতটা, 52টা টাচ। তাহলে 52টা টাচ থেকে একটা টাচ টেনে নিলাম, তাহলে রাজা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি যে আমার রাজা কয়টা আছে, 4টা পোর্শনে 4টা আছে। তাহলে আমার কি 52টা থেকে 4টা রাজা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি যদি হিসাব করি তাহলে 1/13, তাহলে উত্তর কত হবে, 1/13। ক্লিয়ার? খুবই সহজ। এরপর তাসটি লাল হওয়ার সম্ভাবনা কত? লাল হওয়ার সম্ভাবনা কত? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমার 13টা দুইবার লাল ছিল, টোটাল হচ্ছে 26টা, কালো হচ্ছে 26টা, রেড কালার হচ্ছে 26টা, ব্ল্যাক কালার হচ্ছে 26টা। আপনারা টাচ দেখে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখেন, এখানে রেড 13টা, এখানে 13টা, 26টা, কালো এখানে 13টা, এখানে 13টা, 26টা। ক্লিয়ার? ওকে। এবার তাহলে দেখেন এখানে বলছে লাল হওয়ার সম্ভাবনা কত, তাহলে লাল হচ্ছে 26টা, 52টা থেকে আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হবে, অর্ধেক। ক্লিয়ার? তাহলে এবার আমরা পরের অঙ্কটাতে যাব। তাহলে পরের অঙ্কে কি বলা হচ্ছে, 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস বাছাই করা হলো। দেখেন 52টা থেকে আপনি বাছাই করলেন একটা, তাহলে চিরতনের বিবি, চিরতন যেটা বলি, চিরতনের বিবি, আমরা জানি যে প্রত্যেকটাতে বিবি একটা আছে, মানে রানী, তাই কিনা? তাহলে চিরতনের যে 52টা, দেখেন যে অথবা হরতনের সাহেব তাস পাওয়ার সম্ভাবনা কত। দেখেন প্রথমত হচ্ছে আমি যদি 52টা টাচ থেকে একটা টাচ টানি, তাহলে চিরতনের বিবি হবে একটা, কারণ আমার বিবি আছে 4টা। এর ভিতর দেখা যায় ডায়মন্ডের আছে, তারপর আমরা মানে এই যে 4টা পোর্শন যেটা আছে, এই রুইতন, ইস্কাপন, চিরতন, এইগুলি তো আপনারা সবাই কম বেশি চেনেন। তাহলে এখানে আমার চাচ্ছে চিরতনের 13টা তাসের ভিতর একজন বিবি আছে, একইভাবে রুইতনের 13টা তাসের ভিতর একটা বিবি আছে, ইস্কাপটনের 13টা তাসের উপর মাঝে একটা কি আছে, বিবি আছে। তাহলে আমার এখানে চিরতনের একটা, অথবা বলার কারণে আমরা যোগ করব। তাহলে হরতনের সাহেব কয়টা, তাহলে হরতনের সাহেবও তো আমার একটাই আছে। তাহলে এবার যদি আমি যোগ করি তাহলে উপরে 2, আর এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কত হবে, 113। এটি উত্তর, সরি 260, মানে 52 অর্ধেক 60, এটি উত্তর। ক্লিয়ার? তাহলে 44 নম্বর অঙ্কটা দেখুন, 44 নম্বর অঙ্ক। তাহলে 44 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 44 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এই জায়গায় 52টা তাস হচ্ছে, একটি তাস নিলে হরতনের রাজা, গুড। তাহলে হরতনের রাজা আমার একটা আছে, অথবা রানী হওয়ার,
মানে হরতনের রাজা এবং রানী হওয়ার সম্ভাবনা কত। তাহলে একটা টাস যদি নেন 52টা থেকে নিলে রাজা হওয়ার সম্ভাবনা একটা, আর অথবা মানে কি দুটোই স্বাধীন ঘটনা, তার মানে পরের বার আবার 52টা থেকে একটা নিলেন, তার মানে উত্তর হলো কত 52 উপরে 2 নিচে হচ্ছে 126। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কে বলা হচ্ছে যে এখানে খেয়াল করেন যে 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড টানা হলো। 52টা কার্ড, 52টি কার্ড থেকে আপনি একটা কার্ড দৈবক্রমে টানলেন, তাহলে কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? ক্লিয়ার? এটা তো দেখা যাচ্ছে আমাদের খুবই সহজ। আমি আবারও বলছি যে এখানে রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত। এখন ভালো করে একটু বোঝেন, 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটা কার্ড টানলেন, তাই কিনা? তাহলে কার্ডটি রাজা বা রানী হওয়ার সম্ভাবনা কত? তাহলে প্রথমত হচ্ছে আমার রাজা আছে কয়জন? 4 জন 52 কার্ডের ভিতর, বা মানে অথবা যুগ, তাহলে 52টার ভিতর রানী আছে কয়জন? 4 জন, প্রতি 13টাতে একজন করে রানী একজন করে রাজা। তাহলে আপনার 52টার ভিতর আমরা যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে? তাহলে আমরা যদি এখানে 4 দিয়ে কাটি তাহলে হচ্ছে কত? 2, তাহলে 4 13 52, তাহলে উত্তর হচ্ছে কত? খ নাম্বারটা। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এবার আমরা সরাসরি এটি দেখব, 56 নম্বর সমস্যাটি দেখব। 56 নম্বর সমস্যাটিতে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে যে 52টি তাস আছে। কয়টা? 52টা তাস আছে। এখন 52টা তাস থেকে যদি একটি তাস টানা হয়, কি হয়? একটা তাস যদি টানা হয় সেটি রাজা অথবা টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমি আবারও বলছি, সেটি রাজা হওয়ার বা টেক্কা হওয়ার সম্ভাবনাটা কত? তাহলে এই জায়গায় আমরা যদি খেয়াল করি যে 52টা তাস, তাই না? তাহলে এখানে রাজা আছে 4 জন, একইভাবে অথবা যোগ আমার টেক্কাও আছে কয়টা? 4টা। তাহলে উত্তর তো আগেটাই চলে আসতেছে 2/3। ওকে, তাহলে 47 নম্বর অঙ্কটা যদি আমরা দেখি, দেখেন এগুলি কিন্তু পরীক্ষার সময় তো আগের অঙ্কটা আসে নাই, কিন্তু 46 নম্বর অঙ্কটা পরীক্ষায় আসছে। 52টা তাস, এই 52টা তাস থেকে তাসের একটি প্যাকেট হতে একটি তাস কি করা হলো? তোলা হলো। ওকে, একটা টাচ তোলা হলো। টাচটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? 52টা টাচ থেকে আপনি একটা টাচ তুলবেন, কিন্তু টাচটি টেক্কা হওয়ার সম্ভাবনা কত? আমরা জানি টেক্কা কয়টা? টেক্কা হচ্ছে টোটাল 4টা। টোটাল যদি 4টা হয় তাহলে স্বাভাবিকভাবে আমার কি হবে? 52টা থেকে 4টা সম্ভাবনা আছে, তাহলে উত্তর হবে 1/30। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। এবার এরপরে আমরা 48 নম্বর অঙ্কটা দেখব। 48 নম্বর অঙ্কে কি বলা হয়েছে? 48 নম্বর অঙ্কে বলা হচ্ছে 52টি কার্ডের একটি প্যাকেট থেকে দৈবভাবে একটি কার্ড নির্বাচন করা হলো। কার্ডটির রাজা বা রানী হওয়ার অথবা দেখেন টেক্কা হওয়ার সম্ভাবনা কত? তার মানে এখানে প্রথমত হচ্ছে 52টা থেকে একবার তুললে হবে রাজা, আর আমার একইভাবে রানী আছে 4টা, একইভাবে আমার টেক্কাও আছে কয়টা? 4টা। লসাগু করেন, লসাগু করলে 52 উপরে হবে 12, তাহলে কারণ এটা হুবহু যোগ করে হয়ে যাবে। তাহলে আমি যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে হবে 3, এখানে হবে 13, তার মানে উত্তর হচ্ছে কত? 3/13, এটি উত্তর। ওকে ওকে, তাহলে এই ছিল মূলত আমাদের সম্ভাব্যতার অঙ্ক।
আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আরও বিভিন্ন বই থেকে চর্চা করতে হবে, কারণ আসলে এটা কিন্তু হুটহাট করেই ভালো করার সুযোগ নেই। এই জন্য নিয়মিতভাবে চর্চা করতে হবে, এটা আমি বারবার বলি যে আপনারা চর্চা করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।